নকল বউ সেজে স্বস্তিকের বাড়িতে গিয়ে কাব্য আর অগ্নিকে জব্দ করছে গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাত্বিক তো চলে এসেছিল গীতার সাথে দেখা করতে। গীতার সাথে দেখা করেছে এমন একটা আঘাত পেয়েছে সাত্বিক, আর কোনো কথা বলার মতন অবস্থাতেই নেই। সাত্বিক দূর থেকে স্বস্তিককে দেখে নিয়েছে, আর এটাও বলে দিয়েছিল গীতা, ওই যে আমার হাজব্যান্ড আসছে। এরপর গীতা কায়দা করে চলে গেছিল স্বস্তিকের সাথে আগে থেকেই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করে নিতে। স্বস্তিক বলে, এই তো লেডি সালমান খান, বলুন কে আপনাকে ডিস্টার্ব করেছে, কার কাছে গিয়ে বলতে হবে আপনি আমার স্ত্রী। এরপর গীতা বলে, হ্যাঁ ওই ওই ভদ্রলোকের কাছে গিয়েই বলতে হবে, আপনি আসুন আমার সাথে। এরপরে এসে দেখে ঘরে যে সাত্বিক নেই, আর এটা দেখার পরেই গীতা চমকে যায় আর বলে, যা কোথায় গেল, দেখছি না তো, কি হবে এবারে। আর তখনই সাত্বিক বলে, কে এসেছিল। অন্যদিকে স্বস্তিক বলে, কে এসেছিল, আর তার মধ্যেই গীতা বলে, এসেছিল তো সাত্বিক বাবু। নামটা শুনতে পাইনি প্রথমে স্বস্তিক, আর বলে, কে কে এসেছিল। গীতা তখন বলে, দাঁড়ান তো। এরপর আশেপাশে গিয়ে ভালো করে খোঁজখবর নেয় যে দাড়িওয়ালা লোকটা গেল কোথায়। তখনই একজন বলে, গীতা কাকে খুঁজছিস রে। গীতা বলে, একজন দাড়িওয়ালা লোক এসেছিল না আমাদের বাড়িতে, ওনাকে দেখেছো। তখন সেই লোকটা বলে, উনি তো একটু আগেই দেখলাম বেরিয়ে গেল। সাত্বিক আসলে বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু কলোনি ছেড়ে এখনও বেরোয়নি। লুকিয়ে লুকিয়ে পুরো কাণ্ডটা দেখছিল। আর তার মধ্যেই সাত্বিক মনে মনে বলে, এটা কি করে সম্ভব, এই কথাটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। শেষ পর্যন্ত আমার ভাইয়ের বউ হিসেবে গীতা এখন আমাদের বাড়িতেই যাবে, এটা কি করে সম্ভব। এর মধ্যেই স্বস্তিক তখন বলে, আপনাকে কিন্তু আমি বাঁচিয়ে দিলাম লেডি সালমান খান। আর তখনই লেডি সালমান খান বলে, অনেক ধন্যবাদ আপনাকে। লোকটা বিবাহিত, আর লোকটা আমাকে ভালোবাসে। এই সমস্ত কথা যদি ওনার স্ত্রী জানতে পারে অনেক বেশি ঝামেলা হবে, সেই জন্যই আপনাকে এই নাটকটা করতে বললাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথাটা শোনার পরে স্বস্তিক বলে, দেখুন শুধু ধন্যবাদ দিলে তো হবে না, আপনাকে আমাকেও একটা সাহায্য করতে হবে। এর মধ্যে ম্যাক ফোন করে বলে, কিরে তুই কোথায় রয়েছিস বলতো। আরে তাড়াতাড়ি আয়, এক্ষুনি তো আমরা বেরোবো রেডি হয়ে, হাতে সময় বড্ড কম, ঝটপট করে চলে আয়। কিছু না বলেই ফোন কেটে দেয় স্বস্তিক, আর বলে, লেডি গোয়েন্দা, আপনাকে কিন্তু একটা সাহায্য আমাকে করতেই হবে লেডি সালমান খান। সেই সাহায্যটুকু আপনি না করলে আমিও অনেক বড় বিপদে পড়ব। এদিকে কলোনিতে গাড়ি নিয়ে চলে এসেছে জাগৃতি। সাত্বিককে দেখে বলে, কি ব্যাপার, তুই এখানে কি করতে এসেছিস, তুই গিন্নিদের বাড়িতে গিয়েছিলিস। তখনই সাত্বিক বলে, হ্যাঁ গিয়েছিলাম। কথাটা শোনার পরে জাগৃতি ঠাস করে এক চড় মেরে দিয়েছে সাত্বিক, আর বলে, বাড়াবাড়ির সমস্ত লিমিট থাকে, আর তুই সেই সমস্ত লিমিট ক্রস করে গেছিস। ওর গাড়িতে ওঠ, গাড়িতে ওঠ বলেই সাত্বিককে গাড়িতে তুলে দেয়। আর এর মধ্যেই তখনই জাগৃতি বলে, কেমন যেন একটু লাগছে, অদ্ভুত ব্যাপার। যাই হোক, এখন চল, পরে বাকিটা কথা বলবো। আর মেয়েকে নিয়েই এসেছিল। অন্যদিকে অগ্নিজিৎ মনে মনে ভাবতে থাকে, কি করে সবটা তাড়াতাড়ি করে শেষ করা যাবে। যেভাবেই হোক স্বস্তিকের সাথে কাব্যর বিয়েটা দিতেই হবে। এর মধ্যে স্বস্তিক বলে, জানেন তো লেডি সালমান খান, আমার জীবনে অনেক সমস্যা। আপনি এই যে নকল সিঁদুর পরে আছেন, নকল বউ সেজেছেন, এই নকল বউ সেজে একবার আমার বাড়ি আপনাকে যেতে হবে। আমার সাথে যেই মেয়েটার বিয়ে ঠিক হয়েছে আমি তাকে বিয়ে করতে চাই না। আমি আসলে ভালোবাসি আপনাকে। জেনে শুনে একটা মেয়ের জীবন নষ্ট করা কি ঠিক বলুন। আমি অনেকবার ওকে বুঝিয়েছি, ও ভালোভাবে বুঝতে চাইছে না। তাই প্লিজ প্লিজ আপনি আমার সাথে চলুন, যাতে আপনাকে দেখলে ও আমার কথা ভুলে যায়। আপনি প্লিজ যাবেন। তখনই গীতা বুঝতে পারে না কি করবে। এরপর গীতা মনে মনে ভাবে, এনার জন্যই তো আমি প্রাণে বেঁচেছিলাম, এনার ঋণ শোধ করতে হবে। গীতা বলে, ঠিক আছে, আমি আপনার ঋণ শোধ করব, আমি যাব আপনার সাথে, চলুন। এই বলে স্কুটিতে উঠে পড়েছে হেলমেট পরে, আর দুজন মিলে যাচ্ছে। অন্যদিকে কিরণকান্তি ফোন করেছে অগ্নিজিৎকে, আর বলে, আমার মেয়ে কিন্তু কনে সাজে একদম রেডি হয়ে গেছে। আপনার ছেলেকে নিয়ে আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। অপেক্ষা কিন্তু আমি করতে পারবো না। আর আজ যদি বিয়ে না হয় তাহলেও কিন্তু আমি আপনার ছেলেকে ছাড়বো না। মনে রাখবেন, আমার ছেলে কৃপান কিন্তু জেলে রয়েছে, তা সত্ত্বেও এই বিয়েটা আমি দিতে চেয়েছি। আশা করি আপনি আমার সমস্যাটার কথা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আর কিছু বলার নেই। অগ্নিজিৎ বলে, না না, বিয়ে হবে, এই বিয়ে হবে, আমি যখন বলেছি এই বিয়ে হবে, তো এই বিয়েটা হবেই হবে, আপনি চিন্তা করবেন না। এর মধ্যেই চলে এসেছে কাব্য, আর বলে, ড্যাডি আমাকে কেমন লাগছে। কিরণকান্তি বলে, দারুণ সুন্দর লাগছে, চোখ ফেরাতে পারবে না স্বস্তিক, খুব সুন্দর লাগছে, যাও এবার বাকি সাজটা কমপ্লিট করে ফেলো। এর মধ্যে মেহেক বলে, এখনও তো ছোদ্দাভাই আসলো না, কি করছে কে জানে। হঠাৎ করে গীতার ফোনে ফোন এসেছে। স্কুটি থামিয়ে দিয়ে গীতা ফোনটা রিসিভ করে, আর ফোন করেছে ওসি।
তখন গীতা বলে, বলুন বড়বাবু, কি খবর আছে? ওসি তখন বলে, ওই ময়না পাখি সমস্ত স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। কিরণকান্তির খাস লোক, কিরণকান্তির কথা অনুযায়ী এটা করেছে। আর এই পুরো প্ল্যানটাতে ছিল ভজন মিত্র। আর কথাটা শোনার পর গীতা বলে, বাহ, ভেরি গুড, আমি তো এটাই চাইছিলাম। এবারে ওই অগ্নিজিৎ মুখার্জিকে বোল্ড আউট করতে জাস্ট সময় লাগবে না। পদ্ম এবারে ন্যায় বিচার পাবেই পাবে। ওই কৃপান মুখার্জি এই 14 দিনের জেল হেফাজত থেকে বেরিয়ে লম্বা একটা সাজা কাটবে। এর থেকে ভালো আর কী বা হতে পারে? আপনি যে আমাকে একটা খবর দিলেন না স্যার, আমি সত্যি কিন্তু খুব খুশি। তখনই ওসি বলে, কিন্তু তুমিও তো আমাদের জন্য অনেক করো গীতা, সে কথা তো অস্বীকারের জন্য নেই অগ্নিকন্যা। যাই হোক, আমি এখন রাখছি তাহলে। এরপরে স্বস্তিক বলে, চলুন তাড়াতাড়ি, এরপর তো বিয়ের লগ্ন বয়ে যাবে, মানে আপনাকে নিয়ে তো পৌঁছতে হবে লগ্নর আগেই। গীতা বলে, 1 মিনিট, আমি আর একটা ফোন করে নিই। এই বলেই ফোন করছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, অগ্নিজিৎ মুখার্জি, ময়না পাখি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। আপনার প্ল্যান, কিরণকান্তির প্ল্যান আর ওই ভজন মিত্রর প্ল্যান, কি ভেবেছেন আমি সবটা জানতে পারবো না? আমি কিন্তু সবটা জেনে গেছি, কারণ ময়না পাখি নিজের অপরাধের কথা আর আপনাদের সকলের অপরাধের কথা স্বীকার করেছে অফিসারের কাছে। এইবারে আদালতে এই স্টেটমেন্ট দেখিয়েই কিন্তু আমি আরামসে পদ্মকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারবো, আর ওই কৃপান মুখার্জিরও শাস্তি হবেই হবে। কথাটা শোনার পরেই তখনই অগ্নিজিৎ মুখার্জি ভয় পেয়ে যায় আর বলে, শোনো, আজ আমার বাড়িতে অনুষ্ঠান আছে, আজ আমি কোনো ঝামেলা আর তর্কযুদ্ধে যেতে চাই না। তখনই গীতা বলে, সেটা আপনার বাড়িতে অনুষ্ঠান, আমি কি করব বলুন? আপনাকে যেটা জানানোর দরকার আমি সেটা জানিয়ে দিলাম, বাকিটা এবার আপনি করবেন। অগ্নিজিৎ মুখার্জি তো প্রচণ্ড রেগে যায়, বলে, এই মেয়েটাকে আমি ছাড়বো না আমি। জাগৃতি বলে, কি হয়েছে? অগ্নিজিৎ বলে, আলোর দিশা দেখতে পাচ্ছি না জাগৃতি, একের পর এক বিপদ আমাকে এসে কোণঠাসা করে দিচ্ছে। এরকমভাবে যে ভজন মিত্রর সমস্ত প্ল্যান ধরে নেবে অ্যাডভোকেট গাঙ্গুলি, এটা আমি বুঝতে পারিনি, কি করব? জাগৃতি বলে, শোনো, এসব কথা বাদ দাও, আজ আমাদের ছোট ছেলের বিয়ে, এসব নিয়ে ভাবলে হবে বলো? এর মধ্যেই তখন সবাই যে যার মতো রেডি হতে চলে যায়। আর অন্যদিকে গিনি তখন বলে, মা, এরপর জাগৃতির হাত ধরে বলে, মা, আপনি আজকে আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে এনে দিয়েছেন, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। জাগৃতি বলে, কিন্তু আমার মনে হয় জানো তো গিনি, তোমার বর ওই গীতার কাছে গেছিল। কথাটা শুনে গিনি চমকে যায়। অন্যদিকে কাকাই একদমই রেডি হতে চায় না, এই বিয়ে নিয়ে কোনো উৎসাহ নেই। কাকিমণি এসে বলে, কি হলো, তুমি রেডি হওনি? কিন্তু তখন কাকাই বলে, আমি রেডি হব না, এই বিয়েটাকে আমি বিয়ে বলে মানছি না, চারিদিকে এত ঝামেলা, ভালো লাগছে না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, রেডি হয়ে নে, তুই না আমার ভাই, তোরও তো কিছু দায়িত্ব থাকে এই বিয়েতে নিয়ে, তাই না? এর মধ্যেই চলে এসেছে লেডি গোয়েন্দাকে নিয়ে স্বস্তিক। আর তারপরেই এই গীতাকে দেখার পর চমকে গেছে অগ্নিজিৎ মুখার্জি আর কাব্য।